আজকে এই অনুষ্ঠানে উপস্থিত যিনি আছেন আপনারা জানেন, আজ থেকে 1 বছর পূর্বে তার ডাকে সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশিরা যার যার অবস্থান থেকে মাঠে নেমে এসেছিলেন এবং এই গণঅভ্যুত্থানের জন্ম দিয়েছিলেন। তিনি আজকে উপস্থিত আছেন। তার সম্মানে আপনারা যারা এখানে বিভিন্ন সেক্টর থেকে উপস্থিত আছেন, আমরা মূলত আপনাদের কথা শোনার জন্য আমরা এসেছি। তো এখানে ভূমিকা হিসেবে শুধুমাত্র কয়েকটি কথা বলতে চাই। আমরা দেখেছি যে আমরা যখন আজকে ইন্ডাস্ট্রি লেভেলে গেলাম, একজন হঠাৎ করে বলে উঠেছে স্বাধীন করার মতো স্বাধীন করতে হবে। এই কথাটা একেবারে আমাদের শিহরিত করেছে। আমরা অনেক কথা অনেকভাবে সভা সেমিনার করে বোঝাতে পারি না যে গণঅভ্যুত্থানের পরে আমাদের চাওয়াটা কি ছিল, আমাদের কাজটা কি, আমাদের কর্তব্য কি। আমাদের যেই ভাইরা শহীদ হয়ে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশের মুক্ত নাগরিকের আশ্বাস দিয়েছেন, তাদের প্রতি আমাদের দায় কি। আমাদের তখনই মনে হলো যে স্বাধীন করার মতো স্বাধীন মানে একটা মানুষ যে আমাদের মাঝে ছিল, তিনি যেই কজে, যেই কারণে, যেই মাহাত্মে জীবন বিধি দিয়েছেন, আমরা দেখেছি বছর ঘুরতে না ঘুরতে আমরা সেটা থেকে অনেকটাই বিস্তৃত হয়ে পুরনো বন্দোবস্তে আটকা পড়ছি। এর অংশ হিসেবে আপনারা অনেকেই জানেন যে এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হলেও এনসিপি মূলত প্রথাগত করার জন্য রাজনৈতিক দল করে, এটা আমরা স্পষ্টভাবে শুরুতেই আমরা বলেছি। আমরা প্রথমত গণঅভ্যুত্থানের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা নাগরিকগণ যুক্ত হয়েছে, তাদের জন্য নাগরিক কমিটি করার যে পরিকল্পনা 3 আগস্টের পরে হয়েছে। যেহেতু সৌভাগ্যবশত 5 আগস্টেই গণঅভ্যুত্থান সংঘটিত হয়, আমরা 5 আগস্টের পরে জাতীয় নাগরিক কমিটি করি, যেটার মূল কাজ ছিল রাজনীতি নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে দলীয় রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশের সকল মানুষকে বাংলাদেশ প্রশ্নে একটি জায়গায় আনতে পেরেছিলেন। আমরা চেয়েছিলাম নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন জায়গা থেকে যারা সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছেন, তারা একটি প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে এক থাকবেন এবং আগামীতে বাংলাদেশে স্বৈরাচার, অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নাগরিক জীবনের পথে রাষ্ট্রের যত ধরনের বাধা, সে বাধা ডিঙিয়ে জাতি হিসেবে এগিয়ে যেতে নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন এবং সহযোগী সংগঠনগুলো কাজ করবে। কিন্তু আমরা 6 মাস না যেতেই দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে বিভিন্নভাবে যে সেটেলমেন্ট, যে ব্যবস্থা এমন পোক্তভাবে দাঁড় করিয়ে রেখেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শক্তিগুলো ছটফট করেছে যে কত দ্রুত সেই ব্যবস্থায় ফিরে যাওয়া যায়। সেই প্রেক্ষাপটে কিন্তু নাগরিক পার্টির জন্ম। নাগরিক পার্টি এমন না যে পার্টি হওয়ার জন্য পার্টি হয়েছে। নাগরিক পার্টি দেখেছে যে আপনি এই যে ক্ষমতার বলয়, এই যে রাজনৈতিক বন্দোবস্ত, সেটেলমেন্ট, সেটাকে আপনি কোনো সিভিল পাওয়ার দিয়ে অথবা আপনি অরাজনৈতিক শক্তি দিয়ে দীর্ঘস্থায়ীভাবে, টেকসইভাবে পরিবর্তন করতে পারবেন। আমরা এখনো বলছি, আজকে আমাদের যে ঢাকায় সংবাদ সম্মেলন হয়েছে, সেই দাবিগুলো আপনারা হয়তো জেনেছেন যে নির্বাচনে যাওয়া, নির্বাচন করা, নির্বাচনের মাধ্যমে আগের ধারায়, আগের সিস্টেমের যে ধারায়, সেই ধারায় আমরা চলে যাব, সেই প্রশ্ন আমরা আপোষ করতে চাচ্ছি, আপোষ করবো না। তারই প্রেক্ষাপটে 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা দেখেছেন আমাদের আহ্বায়ক, গণঅভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের 64 জেলায় ভ্রমণ করেছেন। এক নাগারে, এক দিনের জন্য, এক রাতের জন্য তিনি ঢাকায় ফিরেননি এবং তার সাথে অনেক সহযোদ্ধারা ছিলেন। মূলত আমরা জুলাইকে, 1 বছর পূর্বের যে জুলাই, যে মানুষ পাশের মানুষকে জিজ্ঞেস করে নাই তোমার দল কি, তোমার মত কি, তুমি কোন ধর্মের, জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে নাই, সে কোন পেশার, জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে নাই। সবাই একটা জায়গায় চলে এসেছে যে আমাদেরকে এই যে
অপশাসন এই যে বাংলাদেশকে জিম্মি করে রেখেছে, দেশের ভিতরের শক্তি এবং বাইরের শক্তি, সেটা থেকে মুক্ত করতে হবে। 1 বছর পরে আমরা মানুষের কাছে গিয়েছি, অভাবনীয় সাড়া পেয়েছি। সাধারণ মানুষ যাদের এখনো কোনো রাজনৈতিক পরিচয় নাই, যারা এখনো ক্ষমতার কোনো না কোনো ব্লকে আটকা পড়ে থাকে নাই, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে। তারা ঘর থেকে বের হয়ে এসেছে, নারীরা ঘর থেকে বের হয়ে আসছে, স্কুলে নিষেধাজ্ঞা সত্ত্বেও গেট টপকে পদযাত্রা অংশগ্রহণ করতে এসেছে। এটা কোনো একক ব্যক্তি নাহিদ ইসলামকে দেখার জন্য নয়, একক হাসনাত আব্দুল্লাহকে দেখার জন্য নয়, একক গণঅভ্যুত্থান শক্তিকে দেখার জন্য নয়। তারা ফিল করে তারা যে বাংলাদেশ চেয়েছিল, যে বাংলাদেশের জন্য যারা পথে নেমেছিল, সেই বাংলাদেশ লুট হয়ে যাচ্ছে। সেই বাংলাদেশ আমরা পাই নাই। আমরা পেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু সহস্রাধিক শহীদের বিনিময়ে পৃথিবীর কোনো সভ্য দেশে এত ক্ষুদ্র অর্জন হয় না। 1000-এর উপরে শহীদ হয়েছেন, 30,000 উপর আহত হয়েছেন, শুধুমাত্র আপনার এক সরকার যাবে, ফেয়ার নির্বাচন হবে, আর একটু সরকার চলে আসবে, বাকি সব ঠিক থাকবে, সেটার জন্য নয়। আমরা আজকে মালয়েশিয়াকে যখন আমাদের আহ্বায়ক বেছে নিলেন, আমরা প্রশ্ন করেছিলাম যে কেন মালয়েশিয়া, কেন আপনার এই খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে মালয়েশিয়া আসতে হবে? তখন আমরা খুব সুন্দর কনভিন্সিং উত্তর পেয়েছি। মালয়েশিয়া এই দক্ষিণ পূর্ব এশিয়া না, শুধু সারা বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে তাদের একটা মধ্যমণি। পাশাপাশি প্রায় 2 মিলিয়ন বাংলাদেশি এখানে রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড বিভিন্নভাবে মালয়েশিয়ার উন্নয়নে যেভাবে সহযোগিতা করছে, আবার মালয়েশিয়াকে গড়ে, মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশকে গড়ে তোলার জন্য তাদের মন সবসময় ছটফট করে কিনা? এই জায়গায় আমরা ফিল করি যে এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য বাংলাদেশে আছেন, কিন্তু মধ্যপ্রাচ্যে আনফরচুনেটলি ডেমোক্রেসি নাই, ভোটাধিকার নেই, না থাকার কারণে সেখানকার যে সোসাইটি, সেই সোসাইটির সাথে আমাদের বাংলাদেশের যেভাবে মিশেন, মালয়েশিয়ার সাথে কিন্তু এরকম না। যেটা আমি আজকে আমাদের নাহিদ ইসলামকে বলছিলাম যে মালয়েশিয়ার সোসাইটিটা টোটালি ডিফারেন্ট, যেখানে বাংলাদেশিরা এখানকার নাগরিকদের সাথে ইকুয়াল স্ট্যাটাসে চলাফেরা করে, এবং এখানে যারা শিক্ষিত, যারা এখানে নিজেরা পড়ান, স্কুলে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, এবং যে যে জায়গায় কাজ করছেন, বাট তাদের রুচি আছে, শিক্ষা আছে, আত্মসম্মান বোধ আছে, তারা কিন্তু এই সমাজে সম্মানিত। এবং এই কারণে কিন্তু এখানে দীর্ঘদিন ধরে বাংলাদেশের এখানে বিভিন্নভাবে এখানে পাসপোর্ট পায় না, সেটেল হওয়া যায় না, তার সত্ত্বেও 20 বছর, 30 বছর, 40 বছর কাটিয়ে দিয়েছে। আসলে এটা মালয়েশিয়ায় কাটায় নাই, এটা বাংলাদেশেই কাটিয়েছে। সে বাংলাদেশি হিসেবে মালয়েশিয়া থেকেছে, সে মালয়েশিয়া 40 বছর থেকেছে, কিন্তু 40 বছর স্বপ্ন দেখেছে আমার দেশটা কবে মালয়েশিয়া হবে। দেখেছে কিনা? যারা ইউরোপে যায় তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু যারা এশিয়াতে এই দেশগুলোতে থাকে, তারা জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশি এবং বাংলাদেশ ড্রিম মনের ভিতরে লালন করে বসবাস করে। এবং এটা খুব দুঃসহ যন্ত্রণা যে আমি এখানে থাকি, কিন্তু আমি জানি এটা আমার দেশ না, আমি এখানে থাকবো না, আমি দেশের পরিবর্তন চাই। যত দ্রুত পরিবর্তন হবে তত দ্রুত আমার কারামুক্তি থাকবে। এই প্রেক্ষাপটে মালয়েশিয়ায় আমরা গত বছর দেখেছি স্টুডেন্টরা রাস্তায় দাঁড়াতে চেয়েছিল, শপিং মলে দাঁড়াতে চেয়েছিল, পুলিশের কাছে, ভিসির কাছে। আমরা এই গল্পগুলো আগেও শুনেছি, আজকেও শুনেছি। গিয়ে তারপর তারা স্ব ইউনিভার্সিটির ভিতরে দাঁড়িয়েছে, ক্লাসরুমের ভিতরে দাঁড়িয়েছে, এক আপ ডেকার নিয়ে দাঁড়িয়েছে, এই ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছে। এইরকম চেতনা, এইরকম যে আকাঙ্ক্ষা পরিবর্তনের জন্য, মুক্তির জন্য আমরা বিশ্বে কোথাও দেখি নাই। এবং বাংলাদেশও আমরা, বদরুদ্দিন উমর বলেছেন, গত 100 বছরে বাংলাদেশে 2024-এর গণঅভ্যুত্থানের মতো রক্তাক্ত এবং বৈপ্লবিক বিপ্লব কখনো ঘটেনি। সেই প্রেক্ষাপটে মালয়েশিয়া এসেছেন। আমরা জানি যে মালয়েশিয়া অল্প সময়ে, মালয়েশিয়ান যে সোসাইটি, এখানকার যে পাওয়ার এলিট, তাদের সাথে দেখা করতে চাওয়া, তাদের সাথে সাক্ষাৎ করাটা গুরুত্বপূর্ণ সত্য। আমরা দেখেছি যখনই বাংলাদেশ থেকে কোনো ক্ষমতাধর ব্যক্তি আসেন, রাজনৈতিক দলের প্রধান আসেন, মূল পারপাস থাকে এখানকার এস্টাবলিশমেন্টের সাথে। কিন্তু আমরা একটা বিষয় দেখেছি, আমাদের আহ্বায়কের মধ্যে জনতার কাছে সবসময় ফিরতে চান। এমন সামনে বলে বলছি না, জনতার কাছে। আমি সেই জনতার কাছে যেতে চাই যারা আমার। আমি যখন মালয়েশিয়ান গভর্নমেন্টের ইনভাইটেশন আসবো, দ্যাটস ডিফারেন্ট কেস। আমি আসছি বাংলাদেশের জনগণের সাথে, যারা বাংলাদেশের মুক্তির প্রশ্নে রক্ত দিয়েছিল, জেল খেটেছিল, ভিসা হারানোর ভয়ে, কর্ম হারানোর ভয়ে তারা কখনো পিছপা হয়নি।
সেই প্রেক্ষিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা মূলত আজকে কথা শুনতে এসেছি। আমরা চেষ্টা করছি যে আপনারা আসলে কি ভাবছেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আমরা যখন শ্রমিক কলোনিগুলোতে গিয়েছি, আমরা দেখেছি যে নতুন নতুন আমরা ডাইমেনশন পাচ্ছি। আমাদের চিন্তাটা যে সরল রৈখিক না, বিভিন্ন দিক থেকে আমাদের চিন্তাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। চিন্তাকে নতুন যে কর্মসূচি দিব, একটা রাজনৈতিক দল যে নতুন কিভাবে বাংলাদেশে কর্ম করবে, এই ব্লকগুলো থেকে এমন একটা জায়গা নিয়ে আসছে আমাদেরকে এবং নিয়ে যাচ্ছে যে আমরা সত্যিকার অর্থে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পথ তৈরি করতে সাহস পাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে আমি কথা বাড়াচ্ছি না। আমি আমার পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর একটা বিষয় একটু আমি আমার পক্ষ থেকে বলছি, দেখেন বাংলাদেশে এখন যে কোনো ভাবে এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা শুরু হয়েছিল 5 আগস্ট থেকে। আমরা 1 বছর পরেও সে দেখেছি যে এটা একটা শ্রেণী থেকে প্রশ্নবিদ্ধ হয়েছিল, একটা গ্রুপ থেকে প্রশ্নবিদ্ধ হয়েছিল যারা পরাজিত শক্তি। কিন্তু 1 বছরের ব্যবধানে এমন ভাবে আমাদের সবার ভিতরে এমন একটি পয়জন ছড়িয়ে দিতে পেরেছে যে আমি আমাকে প্রশ্ন করি, আমি তো নেমেছিলাম রাস্তায়, আমি কেন নেমেছিলাম? মানে এই প্রশ্ন আমাকে করতে শিখাচ্ছে যে তুমি ভুল ছিলে, এদেশে পরিবর্তন হবে না, যারা আসবে তারাই আগের মতো। মানে কি, যে আমাদের মধ্যে যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে ইন্টিগ্রিটি, যে সত্যিকার অর্থে যে আমরা আগের মতো না, আমরা আগের মতো না মানে কি আমরা দুর্নীতিগ্রস্ত হব না, আমরা ক্ষমতার অপব্যবহার করব না, আমরা রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করব, এই স্বপ্নটা কি ইনভ্যালিড? এটা কি এই স্বপ্নটা কি মনের অন্যায়? কিন্তু স্বপ্ন দেখাটাকে অন্যায় করছে, ইনডিরেক্টলি করছে যে এই নতুন চিন্তা করে লাভ নেই, এই দেশে পরিবর্তন হবে না। আমরা শুধু এই অনুরোধটা আপনার কাছে রাখতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে আপনি আপনার দল করেন, আপনি আপনার সংগঠন করেন, যেভাবে থাকেন। আজকে আমরা একটা মানে কমন ফোরামে এসেছি, এখানে সবাই ডেফিনেটলি এনসিপি রাজনীতি করছে না, করবো না, বাট আমরা বলছি বাংলাদেশের নাগরিক আমরা সবাই, আমরা বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের পরিবর্তনের প্রশ্নে, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি ডেমোক্রেটিক এবং মানুষের জন্য নাগরিক অধিকার ভিত্তিক বাংলাদেশের প্রশ্ন যাতে আমরা এক থাকতে পারি। ধন্যবাদ।